বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। রাজশাহী কলেজ বিজনেস স্টাডিজ গ্রুপ হতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমতাজ আলী, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। প্রিয় শিক্ষার্থী, আমরা বরাবরের মতো বিজনেস স্টাডিজ গ্রুপের একাদশ শ্রেণী হতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, লেকচার নাম্বার 3। এই লেকচার নাম্বার 3-তে আমরা যেটি নিয়ে আজকে আলোচনা করব সেটি নিয়ে তোমাদের আগে একটু কথা বলি বা তোমাদের একটু দেখাই নিব। গত দুটো ক্লাসেও আমরা তোমাদের সাথে হিসাব বিজ্ঞানের অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। গাণিতিক সংজ্ঞাগুলো বা গাণিতিক কিভাবে অঙ্কগুলো তৈরি করতে হয়, তার প্রাথমিক প্রত্যেকটা ক্লাসে আমরা আস্তে 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 কিভাবে অঙ্ক শিখতে হয়, কিভাবে অঙ্ক করতে হয়, সেই নিয়মাবলীগুলো শেখার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যেটি শিখব লেনদেনের বৈশিষ্ট্য। এটি গতদিনও আমি আলোচনা করেছিলাম, বাট কিছু বাকি থাকার কারণে সেটি নিয়ে জাস্ট আমরা একটু আলোচনা করব। এছাড়া হিসাব সমীকরণের ধারণা, যেটি তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ অঙ্ক হলে প্রথম চ্যাপ্টার মানে হিসাব সমীকরণ থেকে একটি অঙ্ক আসবে। সিকিউ পর্যায়ে 10 নম্বরের যে একটি অংশ, সেটি থেকে এখানে একটি প্রশ্ন আসবে। এছাড়া আমরা যেটি জানতে চাই, হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী, কিভাবে ডেবিট এবং ক্রেডিটগুলো নির্ণয় করতে হয় সেটি আমরা জানার চেষ্টা করব। এবং এই নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে দুটো পদ্ধতি, একটি হলো প্রাচীন পদ্ধতি এবং আরেকটি হলো আমাদের আধুনিক পদ্ধতি, এইগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসগুলোতে যাওয়ার আগে আমরা প্রথম ক্লাসে তোমাদের সাথে যেটি আলোচনা করেছিলাম সেটি হলো আমাদের হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা কেন বলা হয়। দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, এছাড়া হিসাব বিজ্ঞান কি কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে, আমরা লেনদেন কাকে বলে, ঘটনা কাকে বলে, এছাড়া আরো অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছিলাম। আমি গত ক্লাসে বা তার আগের ক্লাসে যেটি কথা বলেছিলাম তোমাদের সাথে, সেটি হলো যে আমরা যদি একটি চ্যাপ্টার সম্পর্কে ভালো করে জানতে চাই, তাহলে চ্যাপ্টারের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ ধারাবাহিকভাবে ক্লাসগুলো আমরা যদি করতে থাকি, তাহলে নিঃসন্দেহে ওই চ্যাপ্টার শেষে আমরা এই চ্যাপ্টারের একটা ভালো আউটকামস পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই চ্যাপ্টার শেষে যে প্রশ্নগুলো তোমাদের আজকে আসবে, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব শেষে, অর্থাৎ হলো লেকচারের শেষে তোমাদের সাথে আমি 5-7 মিনিট বা 10 মিনিট প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করব। সুতরাং তোমাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে বিষয়গুলো নিয়ে তোমাদের কনফিউশন থাকবে আলোচনার মাধ্যমে বা আলোচনার শেষেও, সেগুলো নিয়ে তোমরা প্রশ্ন থ্রো করো। আমরা আলোচনার শেষে বা ক্লাস শেষে সেই প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, গতদিন আমরা যেখান থেকে শেষ করেছিলাম, লেকচার নাম্বার 2-এ আমরা শেষ করেছিলাম লেনদেনের বৈশিষ্ট্য। আমরা লেনদেনের বৈশিষ্ট্যগুলো শেষ করেছিলাম, কিছু বাকি রয়ে গেছিল আমাদের, সেগুলো নিয়ে একটু কথা বলবো আমরা। লক্ষ্য করে দেখো, আমরা বলেছিলাম যে লেনদেনের কতগুলো বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, সেটি হলো দ্বৈত সত্তা। আমরা গতদিন এটি নিয়ে কথা বলেছিলাম যে লেনদেন হতে হলো তার দ্বৈত সত্তা, মানে দুইটা পক্ষ থাকতে হবে, এক পক্ষ কিছু গ্রহণ করবে আর অপর পক্ষ কিছু প্রদান করবে, যেটিকে আমরা গিভ অ্যান্ড টেক বলেছিলাম। অর্থাৎ গ্রহণকারী এবং প্রদানকারী এই দুটি পক্ষ হবে। এবং যে লেনদেনটা হবে, সেই লেনদেনটা কার ভিত্তিতে? প্রিয় শিক্ষার্থী, নিঃসন্দেহে তোমাদের মনে আছে, সেটি হলো আর্থিক লেনদেন। অর্থাৎ অর্থের দ্বারা যে সমস্ত বিষয়গুলো আদান প্রদান হয়ে থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটার পর একটা কথা বলে থাকব। এরপরে আমরা যেটি আলোচনা করব সেটি হলো আমাদের অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থাৎ হলো যে জিনিসগুলো আমাদের অর্থের দ্বারা পরিমাপ করতে পারি, আমরা অর্থ দ্বারা যেগুলো আমরা পরিমাপ করতে পারি সেই বিষয়গুলো, অর্থাৎ হলো অর্থের দ্বারা যদি পরিমাপ করতে না পারি, তাহলে আমরা সেগুলোকে ঘটনা বলতে পারি, কিন্তু সেগুলোকে কি বলতে পারবো না? লেনদেন বলতে পারবো না। এইখানে মনে রাখতে হবে যে আমাদের দুইটি পক্ষ বা একাধিক পক্ষ থাকুক না কেন, কিন্তু সেটি যে অর্থের দ্বারা পরিমাপযোগ্য না হয়, তাহলে আমরা সেটাকেও লেনদেন বলতে পারবো না। এরপরে আর্থিক অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আর্থিক অবস্থার পরিবর্তন আমাদের দুই প্রকার। একটি হলো কাঠামোগত পরিবর্তন, যেটিকে আমরা ইংরেজিতে বলি স্ট্রাকচারাল চেঞ্জ, বাংলায় বলেছিলাম উপাদানগত পরিবর্তন। আরেকটি বলেছিলাম নেট পরিবর্তন, যেটির অপর নাম দিয়েছিলাম বা যেটি আমরা জানি পরিমাণগত পরিবর্তন। আমরা বলেছিলাম উপাদানগত পরিবর্তনের মধ্যে একটি সম্পদ বা দায়ের একটি সম্পদ বৃদ্ধি পাবে, আরেকটি সম্পদ হ্রাস পাবে,
অপরদিকে আমরা হয়তো বলতে পারি যে একটি দায় হ্রাস পাবে, অপর দায় বৃদ্ধি পাবে, কিন্তু টোটাল অ্যাসেটস এর কোনো পরিবর্তন হবে না, যেটিকে আমরা বলেছিলাম স্ট্রাকচারাল চেঞ্জ বা উপাদানগত পরিবর্তন বা কাঠামোগত পরিবর্তন। অপরটি নেট পরিবর্তনে আমরা যেটি শিখেছিলাম সেটি হলো আমাদের, প্রিয় শিক্ষার্থী, তোমাদের হাতে মনে আছে যে সম্পদ দায় এবং মালিকানা সত্ত্ব যে কোনো একটি পরিবর্তন হবে, অর্থাৎ দুটো পরিবর্তন হবে। আমরা গতদিন উদাহরণের মাধ্যমে এটি শিখেছিলাম যে নগদে আসবাবপত্র ক্রয় করা হলো, অর্থাৎ হলো নগদ আমাদের কমে গেল, আসবাবপত্র কারবারে এসে বৃদ্ধি পেল, এটি হলো কাঠামোগত পরিবর্তন। কিন্তু যখন আমরা বলেছিলাম যে পাওনাদারকে পরিশোধ করা হলো, অর্থাৎ আমার সম্পদও হ্রাস পেল, দায়ও হ্রাস পেল, অর্থাৎ দুটো পরিবর্তন ঘটে থাকলো, এটিকে আমরা বলি নেট পরিবর্তন। এ পর্যন্ত আমরা গতদিন বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা যেখান থেকে আলোচনা শুরু করব সেটি হলো যে স্বয়ংসম্পূর্ণ এবং স্বাধীন বা স্বতন্ত্র। মনে রাখতে হবে যে লেনদেনগুলো একটির সাথে আরেকটির সাথে সম্পর্ক যুক্ত হতে পারে, কিন্তু একটি আরেকটির উপর নির্ভরশীল নয়, অর্থাৎ প্রতিটা লেনদেন হবে স্বয়ংসম্পূর্ণ এবং স্বাধীন। আমরা যদি একটা ছোট্ট উদাহরণ দিই প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের কাছে বিষয়টি একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি একটু লিখি যে 1 জানুয়ারি 2020 5,000 টাকার আসবাবপত্র ক্রয় করে 5ই জানুয়ারি তারিখে পরিশোধ করা হলো। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো তোমরা, এখানে আমরা যেটি দেখতে পাই সেটি কি আমাদের, আমরা দেখতে পাই 1 জানুয়ারি 2020 5,000 টাকার আসবাবপত্র ক্রয় করে 5ই জানুয়ারি 2020 ওই টাকা পরিশোধ করা হলো। অর্থাৎ ক্রয় করেছি আমরা 1 জানুয়ারি 2020 তারিখে এবং পরিশোধ করেছি সেটি 5ই জানুয়ারি 2020 তারিখে, অর্থাৎ ক্রয় করেছি আমরা 1 তারিখে, পরিশোধ করেছি সেটি 5 তারিখে, অর্থাৎ তোমরা ধরে নিতে পারো এটি ধারে ক্রয় করা হয়েছে। এখন প্রশ্নটা হলো 1 তারিখের সাথে 5 তারিখের লেনদেনের সম্পর্ক আছে, কিন্তু একটির সাথে আরেকটি বা একটির উপর আরেকটি নির্ভরশীল নয়, অর্থাৎ প্রতিটা লেনদেনই হলো স্বয়ংসম্পূর্ণ এবং স্বাধীন। কেমন করে স্বাধীন? অর্থাৎ 1 জানুয়ারি তারিখে যখন 5,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হয়, প্রিয় শিক্ষার্থী তোমরা একটু মনে রাখো, আমরা বলেছিলাম যে যখনই কোনো লেনদেন সংঘটিত হবে তারিখ এবং প্রকৃতি অনুসারে, মনে আছে নিঃসন্দেহে তোমাদের কথাটি, তারিখ এবং প্রকৃতি অনুসারে ওই লেনদেনটাকে তখন সঙ্গে সঙ্গে আমাদের লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ 1 তারিখে কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে? 5,000 টাকা। এই তারিখে আমি যদি 1 জানুয়ারি তারিখে লেনদেন লিপিবদ্ধ করি, তাহলে আমাদের যেটি আসবে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ হবে আমাদের 5,000 টাকা। এটি হলো 1 তারিখের লেনদেনের আমরা লিপিবদ্ধ করলাম। মনে রাখতে হবে, আমি কিন্তু জাবেদা শিখাচ্ছি না তোমাদের, জাস্ট উদাহরণে ইনস্ট্যান্ট স্বরূপ এগুলো দেখিয়ে রাখতেছি যে আসলে একটির সাথে কেন স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র বা স্বাধীন বলা হয়ে থাকে। ঠিক একইভাবে 5ই জানুয়ারি যখন আমরা জাবেদা করব, তখন হবে আমাদের পাওনাদার অবলিক প্রদেয় হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করতে হবে, আমি যখন এই টার্মগুলো ইউজ করব, তোমরা যেহেতু ক্লাসগুলো অবজার্ভ করো বা দেখো সঙ্গে সঙ্গে, তোমাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে সেটি হলো তোমরাও সঙ্গে সঙ্গে সেগুলো করার চেষ্টা করবা। তাহলে দেখবা যে যদি কোনো হেজিটেশন বা কোনো কমপ্লেক্সিটি থেকে থাকে
সেটা সঙ্গে সঙ্গে অমিট হয়ে যাবে। আমরা 1 তারিখে যখন আসবাবপত্র ক্রয় করেছিলাম তখন কিন্তু নগদ টাকা পরিশোধ করি নাই, যার জন্য তখন জাবেদা দিয়েছিলাম আসবাবপত্র হিসাব ডেবিট, পাওনাদার অথবা তোমরা লিখতে পারো সরবরাহকারী হিসাব ক্রেডিট। আবার লক্ষ্য করো 5 তারিখে যখন আমরা টাকা পরিশোধ করলাম তখন জাবেদা দিলাম পাওনাদার বা প্রদেয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? ওই 5,000 টাকায়। এখন যে যার জন্য এটি উদাহরণটা আমাদের সেট আপ করা, সেটি হলো যে স্লাইড নাম্বারে আমরা যেটি দেখতে চাচ্ছি সেটি হলো স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র। প্রিয় বন্ধুরা, তোমরা গতদিন যেটি বলেছিলে যে স্যার স্লাইডগুলো একটু যদি আমরা দীর্ঘক্ষণ বা একটু বেশি সময় ধরে তোমাদের সামনে প্রদর্শন করি তাহলে বুঝতে সুবিধা হবে। একদিকে স্লাইড লক্ষ্য করে দেখো যে স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র কেন বলা হচ্ছে, অপরদিকে একটা উদাহরণ সেট আপ করে দিলাম। সেটা কি করলাম যে 2020 সালের 1 জানুয়ারি আমরা 5,000 টাকার আসবাবপত্র ক্রয় করেছি এবং ওই ক্রয়কৃত টাকা আসবাবপত্রের টাকা পরিশোধ করেছি আমরা গিয়ে 5 তারিখে। তাহলে একটির সাথে আরেকটা, অর্থাৎ 1 তারিখের সাথে আরেক তারিখের রিলেশন থাকতে পারে, কিন্তু 1 তারিখ বা 5 তারিখে 1 তারিখের উপর নির্ভরশীল নয়। এটিকে বলা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র। কেন? আমি ব্যাখ্যাটা তোমাদের দিয়ে দিলাম। যখনই কোনো লেনদেন সংঘটিত হবে তখনই তারিখ, এবং ভালো করে মনে রাখতে হবে তারিখ এবং হিসাবের প্রকৃতি অনুসারে তাকে লিপিবদ্ধ করতে হবে। যেটি করেছি আমরা 1 তারিখেরটাও লিপিবদ্ধ করেছি, আমরা 5 তারিখেরটাও আমরা লিপিবদ্ধ করেছি। অর্থাৎ 1 তারিখে যে ঘটনা বা লেনদেন আমার সংঘটিত হয়েছে সঙ্গে সঙ্গে তাকে লিপিবদ্ধ করেছি। প্রিয় বন্ধুরা, একইভাবে 5 তারিখে যখন সেটি আবার পরিশোধ করা হয়েছে তখন আমরা লিপিবদ্ধ করছি। আশা করি তোমাদের এটার আর ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই। এই জন্যই বলা হয়ে থাকে একটি লেনদেন আরেকটি লেনদেনের সাথে সম্পর্কযুক্ত হতে পারে কিন্তু পরস্পর নির্ভরশীল নয়, বরং স্বাধীন এবং স্বতন্ত্র। এরপরে আমরা যেটি দেখি সেটি হলো অদৃশ্যমান লেনদেন। প্রিয় বন্ধুরা, আমরা যেটি জানি, আমরা শুধু জানি যে অদৃশ্যমান লেনদেন হলো কোনগুলো, যে লেনদেনগুলো আমরা দেখতে পাই না, আসবাবপত্র অথবা অস্পর্শনীয় বিষয়গুলোকে আমরা স্পর্শ করতে পারি না, কিন্তু হিসাব জগতে বা হিসাব বিজ্ঞানে বা বাস্তব জগতে তার প্রয়োজনীয়তা অনেক এবং অনুভব আমরা করতে পারি। এগুলোকে বলা হয় সাধারণত অদৃশ্যমান লেনদেন। যেমন আমরা প্রায়শই বলে থাকি সোনা, আমরা যদি এমনিতেই অর্থাৎ এমনি সাধারণ ইনস্ট্যান্ট হিসেবে ইউজ করি তাহলে যে বলতে পারি যে রাজশাহী কলেজে 11 শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। কতটুকু মেধাবী, তারা কতটুকু ট্যালেন্ট ক্যান নট বি মেজার্ড ইন টার্মস অফ মানি। প্রিয় বন্ধুরা, একটু মনে রাখতে হবে যে মেধাবী, অত্যন্ত মেধাবী, তারা অত্যন্ত বুদ্ধিমান, তারা অত্যন্ত সৃজনশীল এবং তারা তথ্য প্রযুক্তি বিষয়ে তারা অত্যন্ত সুপ্রসন্ন। এগুলো কি হলো একজন মানুষের অদৃশ্যমান ঘটনা, যেগুলো আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। যেমন সুনাম, আমরা বলি যে ছেলেটা অনেক ভালো, অনেক মেধাবী, অনেক ভদ্র। ব্যবসায়ী জগতে লক্ষ্য করে দেখো, এখানে একটু বলতে হয় তাহলে অদৃশ্যমান লেনদেনগুলো যেগুলো আমরা চোখে দেখি না, স্পর্শ করতে পারি না, কিন্তু বাস্তবে তার অস্তিত্ব আছে বা অনুভব করতে পারি, এগুলোকে বলা হয় সাধারণত অদৃশ্যমান লেনদেন। যেমন অবচয় এবং অবলপন। দুটো কথা বলেছি প্রিয় শিক্ষার্থীরা। একটি হলো মনে রাখতে হবে অবচয়, আমরা ওইটি একটু মিশাই দিই। অবচয় একটি বললাম আমরা অবচয়, আরেকটি বললাম অবলপন। একটু মনে রাখতে হবে অবচয়, আরেকটি বললাম আমরা অবলপন। প্রশ্নটা হলো অবচয় কি এবং অবলপনটা কি। স্পর্শনীয় সম্পত্তি ভালো করে মনে রাখতে হবে, সেটি আসবাবপত্র হতে পারে, দালান কোঠা হতে পারে, যন্ত্রপাতি হতে পারে, ইজারাকৃত সম্পত্তি হতে পারে। তার যে মূল্যহ্রাস তাকে আমরা বলি অবচয়, আর অদৃশ্যমান সম্পত্তির যে মূল্যহ্রাস তাকে আমরা বলি অবলপন। তাহলে আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি এগুলো যদি হয় তার যে মূল্যহ্রাস বা ক্রয় তাকে আমরা বলবো অবচয়। অপরদিকে সুনাম, কপিরাইট, ট্রেডমার্ক, প্যাটেন্ট এগুলোর যদি ক্ষতি বলি সেগুলোকে আমরা বলবো অবলপন। এগুলো হচ্ছে আমাদের অদৃশ্যমান লেনদেন। যেমন আমরা বলতে পারি সুনামের অবলপন ধরা হলো 2000 টাকা, অথবা আসবাবপত্রের অবচয় ধরা হয়েছে 1000 টাকা। এগুলো হলো আমার কিসের উদাহরণ প্রিয় বন্ধুরা? এগুলো হচ্ছে আমাদের অদৃশ্যমান লেনদেনের
উদাহরণ। আমি যখন যে কথাগুলো বলবো, যদি এনি প্রবলেম থেকে থাকে বা কোনো সমস্যা থেকে থাকে, সঙ্গে সঙ্গে তোমরা প্রশ্ন সেট আপ করে নাও। আমরা ক্লাসের শেষে সেটা নিয়ে আবারও কথা বলার চেষ্টা করব। ইতিবৃত্তীয় ঘটনা, পরেরটি আসে ইতিবৃত্তীয়। আমরা যদি প্রশ্নটি পড়ি তাহলে আমরা ইতিবৃত্তীয়, বৃত্তীয় মানে যেটা ঘটে গেছে, ইতি মানে আগে, অর্থাৎ পূর্বের ঘটনা, যে ঘটনা ঘটে গেছে। যেমন আমি যদি ছোট্ট একটি উদাহরণ বলি, আমি ভাত খেলাম, আমি বই পড়লাম, আমি আসবাবপত্র ক্রয় করলাম, আমি একটি মোবাইল ক্রয় করলাম, আমি একটি মোটরযান ক্রয় করলাম, মানে যেটা করা হয়ে গেছে, যেটা করা হয়ে গেছে, অতীত হয়ে গেছে, সেগুলোকে আমরা বলি অতীত ঘটনা। আমরা ছোট্ট অ্যাকাউন্টিং হিসেবে লিখতে পারি 5,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো। এটা নিঃসন্দেহে একটি অতীত ঘটনা, ইতিবৃত্তীয় ঘটনা। সুতরাং ইতিবৃত্তীয় ঘটনা যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের লেনদেন, বা লেনদেন হতে হলে ইতিবৃত্তীয় ঘটনা হতে হবে। এরপরে প্রামাণ্য ঘটনা। প্রামাণ্য, এই ইতিবৃত্তীয় ঘটনার সাথে আরেকটি কথা বলে রাখি প্রিয় বন্ধুরা, সেটি হলো আমাদের ভবিষ্যৎ ঘটনাও আমাদের লেনদেন হতে পারে। গতদিন আমরা বলেছিলাম, যেমনটি বলেছিলাম যে অনাদায়ী পাওনা সঞ্চিতি, অর্থাৎ অনাদায়ী পাওনা হতেও পারে, নাও পারে, কিন্তু আগাম ব্যবস্থা গ্রহণ করে থাকা, যেটা সন্দেহজনক সঞ্চিতি আমরা বলেছিলাম। সেটি তাহলে তার মানে কি, একদিকে যেমন অতীত ঘটনাগুলো বা অতীত লেনদেনগুলো হতে পারে, আবার ভবিষ্যৎ লেনদেনগুলো বা ঘটনাগুলো লেনদেন হতে পারে। প্রামাণ্য ঘটনা অর্থাৎ প্রমাণ যেগুলো রাখি। তোমরা লক্ষ্য করো, একটি পণ্য ক্রয় করার ক্ষেত্রে তার কি লাগে, প্রথমে কি লাগে, ক্রয়ের মনে পড়ে তোমাদের? একটু লিখে রাখো সঙ্গে সঙ্গে। আমি একটি পণ্য ক্রয় রাজশাহী থেকে চিটাগাং অর্ডার দিলে তার ক্রয় আদেশ লাগবে, রসিদ লাগবে, প্রামাণ্য দলিল হিসাবে ভাউচার, অর্থাৎ অনেকগুলো কিছু সংরক্ষণ করতে হবে। এগুলোকে বলে প্রামাণ্য ঘটনা। অর্থাৎ একটি ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তার প্রমাণস্বরূপ যে সমস্ত দলিল দস্তাবেজ আছে, সেগুলোকে আমাকে কি করতে হবে, উপস্থাপন করতে হবে, বা ওই উপস্থাপিত তথ্যের ভিত্তিতে আমাকে ইনশিওর বা নিশ্চিত হতে হবে যে ঘটনাগুলো লেনদেন। এরপরে যেটি আছে আমাদের হিসাব নিকাশের ভিত্তি। প্রিয় বন্ধুরা, এখানে দুটো বিষয়ে হিসাব নিকাশ করা হয়ে থাকে। একটি হলো আমাদের বকেয়া ভিত্তিতে, আরেকটি হলো নগদান ভিত্তিতে। নগদ ভিত্তিতে যদি হিসাব করা হয়ে থাকে তাহলে মনে রাখতে হবে কেবলমাত্র নগদে আদায় হলেই তাকে লিপিবদ্ধ করা হবে। যেমন আমরা একটা উদাহরণ কিছুক্ষণ আগে দিয়েছিলাম, 2,000 টাকার আসবাবপত্র ধারে ক্রয় করা হলো। তুমি যদি নগদান ভিত্তিতে হিসাব সংরক্ষণ করো বা লিপিবদ্ধ করো, তাহলে এটি কখনো আসবে না। কখন আসবে? যখন ওই টাকাটা আদায় করা হবে। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ যদি তোমাদের সামনে এখন পেশ করি, 1,000 টাকা, 1 জানুয়ারি 2020 1,000 টাকার যন্ত্রপাতি ধারে ক্রয় করা হলো এবং 10 তারিখে ওই ক্রয়কৃত ধারে বিক্রয়কৃত বা ক্রয়কৃত টাকা পরিশোধ করা হলো। যদি নগদান ভিত্তিতে আমি হিসাব লিপিবদ্ধ করি, তাহলে 1 তারিখে কখনোই লিপিবদ্ধ করব না। লিপিবদ্ধ করব কোন তারিখে? 10 তারিখে বা 5 তারিখে, যেই তারিখে আমি টাকাটা পরিশোধ করেছি। এটিকে বলা হয় নগদান ভিত্তিতে। অর্থাৎ নগদে কেবলমাত্র নগদ টাকা কারবারে আগমন করলে বা কারবার থেকে চলে গেলে আমাদের লেনদেনকে লিপিবদ্ধ করতে হয়, যেটিকে আমরা বলি নগদান ভিত্তিক হিসাব। আর বকেয়া ভিত্তিতে হিসাব হলো লেনদেন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই, সেটা নগদে হোক অথবা ধারে হোক বা বকেয়া ভিত্তিতে হোক, লেনদেন হলেই তাকে আমরা তারিখ এবং প্রকৃতি অনুসারে কি করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। এটিকে বলা হয়ে থাকে বকেয়া ভিত্তিক হিসাব। আমরা আরেকটু যদি পিছনে যাই, আমরা গতদিন বলেছিলাম লেনদেনের দুটি পক্ষ থাকবে বা দ্বৈত সত্তা থাকবে এবং সেটিকে অর্থের দ্বারা পরিমাপযোগ্য করতে হবে, আর্থিক অবস্থার পরিবর্তন। আমরা এখন এই বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখবো, যেটি আমাদের পরবর্তী পর্যায়ে অঙ্ক করার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। তাহলে লেনদেনের প্রথম শর্ত হলো দুটো পক্ষ থাকবে, এক পক্ষ কিছু গ্রহণ করবে, আরেক পক্ষ কিছু প্রদান করবে, যেটিকে আমরা গিভ অ্যান্ড টেক বলেছিলাম। অপরটি হলো যে লেনদেন হতে হলে তাকে কি করতে হবে, যেটি বিনিময় হোক না কেন বা আদান প্রদান হোক না কেন, অবশ্যই সেটি অর্থের দ্বারা পরিমাপযোগ্য হতে হবে। আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো অর্থের দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। এবং আর্থিক অবস্থার যে পরিবর্তন, সেটিকে আমরা দুই ভাগে ভাগ করি। একটি হলো কাঠামোগত পরিবর্তন, অর্থাৎ শুধু একটি সম্পদ অথবা দায়ের মধ্যে সেটি সীমাবদ্ধ থাকবে। আর নিট পরিবর্তন হলে কারবারে আর্থিক অবস্থার নিট পরিবর্তন হবে, হয় সম্পদ বাড়বে না হলে সম্পদ কমবে, দায় বাড়বে না হলে কমবে, অথবা মালিকানা সত্ত্ব বাড়বে অথবা কমবে। এরপরে আমরা বলেছিলাম
স্বয়ংসম্পূর্ণ এবং স্বাধীন, অর্থাৎ প্রতিটি লেনদেনই হবে স্বয়ংসম্পূর্ণ স্বাধীন। একটু মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, আমাদের লেনদেনের অনেকগুলো বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু এই 4টি বৈশিষ্ট্য হলো অন্যতম প্রধান বৈশিষ্ট্য। একটি হলো দুটি পক্ষ, নাম্বার 2 হলো আমাদের অর্থের দ্বারা পরিমাপযোগ্য, নাম্বার 3 আর্থিক অবস্থার পরিবর্তন, এবং নাম্বার 4 হলো স্বয়ংসম্পূর্ণ এবং স্বাধীন। এই 4টি বৈশিষ্ট্য যদি কোনো ঘটনার মধ্যে বিদ্যমান থাকে তখন তাকে আমরা ন্যাচারালি লেনদেন বলতে পারি। এছাড়া আরও যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা অদৃশ্যমান হতে পারে, ইতিবৃত্তও হতে পারে, আমাদের প্রামাণ্য দলিল থাকতে হবে এবং নগদ এবং বকেয়া ভিত্তিতে সে লেনদেনগুলোর বৈশিষ্ট্য আমরা দেখে থাকি। আজকে আমরা যেটি আলোচনা করব সেটি হলো, তোমরা একটা স্লাইড শো অর্থাৎ দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, লেখা আছে অ্যাকাউন্টিং ইকুয়েশন ইজ ইকুয়াল টু হোয়াট। অর্থাৎ অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণ বলতে আমরা কি বুঝি? যেহেতু তোমরা বুদ্ধিদীপ্ত ছেলে মেয়ে এবং অত্যন্ত ট্যালেন্ট, সুতরাং এই যে প্রশ্নগুলো সেট আপ করেছি সঙ্গে সঙ্গে তোমরা উত্তরগুলো দিয়ে দিলে আমরা খুব খুশি হব। পরবর্তী পর্যায়ে এসে দেব যে অ্যাকাউন্টিং ইকুয়েশন ইজ ইকুয়াল টু হোয়াট। এর পরে স্লাইডে আমরা একটু যাই। প্রিয় বন্ধুরা একটু লক্ষ্য করে দেখো, একটা স্লাইড আমরা দেখতেছি, সেখানে আছে ইকুয়েশন মাস্ট বি ব্যালেন্স, বাট আমরা যদি পিকচারের দিকে লক্ষ্য করে দেখি তাহলে এটা কি ব্যালেন্স হয়েছে? তোমাদের কি মনে হয়? যদি ব্যালেন্স না হয়, ইকুয়েশন মানে অ্যাকাউন্টিং ইকুয়েশন, ইকুয়েশন শব্দের অর্থ হলো সমীকরণ, অর্থাৎ হলো সমানকরণ। সমানকরণ অর্থাৎ আমরা বাজারে যাই, আমরা যখন পণ্যদ্রব্য ক্রয় করে থাকি তখন লক্ষ্য করে দেখো, একদিকে থাকে ওজনের পরিমাপের যে বাটখারাগুলো বলি, সেটা 1 কেজি বলো, 500 গ্রাম বলো, 250 গ্রাম বলো, 100 গ্রাম, অপরদিকে পণ্য থাকে। যখন ব্যালেন্স মেনটেন হয় তখন দোকানদারের কাছ থেকে আমরা ক্রয় করি। কিন্তু এই ছবির দিকে যদি আমরা লক্ষ্য করি প্রিয় বন্ধুরা, তাহলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ইমব্যালেন্স, অর্থাৎ এখানে ব্যালেন্স নাই। যদি ব্যালেন্স না থাকে, তা আমার প্রশ্ন এখন তোমাদের কাছে, এটা কি হিসাব সমীকরণ না হিসাব সমীকরণ নয়? যদি হিসাব সমীকরণ হয় তাহলে অবশ্যই লিখবে হিসাব সমীকরণ, আর যদি হিসাব সমীকরণ না হয় তাহলে অবশ্যই লিখবা যেটা হিসাব সমীকরণ নয়। আমরা, আমার বিশ্বাস, এর পরের স্লাইডে যদি আমরা একটু যাই, কি লেখা আছে আমরা দেখতে পাচ্ছি, অ্যাসেটস ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। প্রিয় শিক্ষার্থী, আগের যখন স্লাইডে দেখলাম, আগের স্লাইডটা আমরা আবার এক নজর দেখে নিই। কি আছে? একদিকে আছে আমাদের ওজনের যে পরিমাপগুলো, অর্থাৎ হলো সেটা কেজি হতে পারে, 500 গ্রাম হতে পারে, বাটখারা বলে যেটাকে আমরা চিনি। অপর দিকে আছে কিছু পণ্যদ্রব্য, কিন্তু দুটোর মধ্যে কি হয় নাই? ব্যালেন্স মেনটেন করা হয় নাই। সুতরাং ইটস নট এ ইকুয়েশন। বাট পরের স্লাইডে আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করে দেখব, একটা দাড়ি পাল্লা দেখতেছি। দাড়ি পাল্লা দেখো 2 পারে সমান, অর্থাৎ সময়করণ হয়ে গেছে। কি কি সমান? অ্যাসেটস একদিকে থাকলো আমার যাবতীয় সম্পত্তি, অপর দিকে থাকবে দায় এবং মালিকানা সত্ত্ব, অর্থাৎ সম্পত্তি সমান কারবারে মোট সম্পত্তি সমান লায়াবিলিটিস, অর্থাৎ হলো তৃতীয় পক্ষের পাওনা বা কারবারের প্রতি পাওনা, বহির পক্ষের পাওনা এবং মালিকানা সত্ত্ব, অর্থাৎ কারবারের প্রতি মালিকের দাবি। এটিকে আমরা হিসাব সমীকরণ বলতে পারি নিঃসন্দেহে। এবং হিসাব সমীকরণের এটি হলো প্রণিধানযোগ্য একটি পিকচার, যে একদিকে যত পরিমাণ কারবারের অ্যাসেট থাকবে, দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ ঠিক ওই পরিমাণই হবে। পরের স্লাইডে যদি আমরা একটু যাই, এইটাকে দেখো লক্ষ্য করে, ওইখানে অ্যাসেটসটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি এ, অর্থাৎ হলো অ্যাসেটস, ওই হলো ওনার্স ইকুইটি, এল হলো লায়াবিলিটিস। আচ্ছা, এখন আসি হিসাব সমীকরণের ধারণা নিয়ে তোমাদের সাথে। চিত্রগুলো কি আমরা আরেকবার করে দেখব? যদি প্রয়োজন হয় পরে আমরা আবারও দেখব। এখন আমরা শুরুতে যেটি যাই সেটি হলো, একটু লক্ষ্য করে দেখো, হিসাব সমীকরণের ধারণা, অর্থাৎ হিসাব সমীকরণ বলতে আমরা কি বুঝি। আমরা হিসাব সমীকরণ বলতে এতক্ষণ যেটি বুঝলাম বা স্লাইডে দেখলাম, সেটিকে আমরা এক নজরে এইভাবে লিখতে পারি, হিসাব সমীকরণ এ হলো এল প্লাস ওই, অর্থাৎ হলো এ ইনস্ট্যান্টো বা এ ইন্ডিকেটস assets
এল হলো লায়াবিলিটিস আর ওই হলো ওনার্স ইকুইটি। এখন বাংলা যদি লিখি, সম্পত্তি সমূহ দায় সমূহ এবং মালিকানা সত্ত্ব, অর্থাৎ একটি কারবারে যত অ্যাসেটস বা সম্পত্তি থাকবে, দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণও অতটুকু থাকবে। এখন যদি আমরা হিসাব সমীকরণ বুঝতে যাই, তাহলে আমরা স্লাইডের দিকে যদি একটু লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা খুব সহজে এটি অনুধাবন করতে পারি যে হোয়াট ইজ অ্যাকাউন্টিং ইকুয়েশন। লেনদেন লিপিবন্ধন মানে লিপিবদ্ধকরণ একটি প্রক্রিয়া হলো হিসাব সমীকরণ প্রক্রিয়া। সেটি কি, এর প্রক্রিয়ার মাধ্যমে লেনদেনের দ্বৈত সত্তা নিজে অনুযায়ী বিশ্লেষণ পূর্বক একটি খাতকে ডেবিট এবং অন্য খাতকে ক্রেডিট করা হয়ে থাকে। আমরা যেটা বারবার বলার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থী, সেটি হলো যে আমরা ধারাবাহিকভাবে আমরা চাইলে কিন্তু প্রথম ক্লাসে এটি নিয়ে আলোচনা করতে পারতাম, কিন্তু সেটি বোঝার সাধ্য আমাদের কতটুকু থাকতো সেটা হলো প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, যারা কমার্স থেকে কমার্সে এসেছে তাদের জন্য হয়তো অনেকটা সহজবোধ্য, কিন্তু আমি শুরু বা প্রথম ক্লাসে যেটি বলেছিলাম সেটি হলো যে মনে রাখতে হবে আমাদের ক্লাসটা হলো সমস্ত শিক্ষার্থীকে কেন্দ্র করে, বিশেষ করে তাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ যারা নন কমার্স অর্থাৎ সায়েন্স এবং আর্টস ফ্যাকাল্টি থেকে কমার্স ফ্যাকাল্টিতে এখন এসেছে। তাহলে আমরা কি বললাম, এখন হিসাব সমীকরণ হলো লেনদেন লিপিবদ্ধকরণের একটি প্রক্রিয়া। কি প্রক্রিয়া? আমরা প্রক্রিয়া বলতে আমরা প্রথমে লেনদেনকে আমরা বলতে যেটি বলেছিলাম যে এক পক্ষ দুইটা পক্ষ, কয়টা পক্ষ থাকবে? দুইটা পক্ষ থাকবে। একটি পক্ষ কিছু গ্রহণ করবে, আরেক পক্ষ কিছু প্রদান করবে, অর্থাৎ একজন গ্রহীতা আরেকজন দাতা। আমরা অপরভাবে বলতে পারি একটি হলো ডেবিট পক্ষ, অপরটি হলো আমাদের ক্রেডিট পক্ষ। এখন এই ডেবিট এবং ক্রেডিট আগে চিহ্নিত করতে হবে কোনটি ডেবিট হবে এবং কোনটি ক্রেডিট হবে, এবং তারপরে সেটি তারিখ এবং প্রকৃতি অনুসারে আমরা কি করব, সেটি লিপিবদ্ধ করে থাকবো। এখন প্রতিটি লেনদেনের জন্য যেটি আমরা জানি, যে পরিমাণ টাকাটা আমাদের ডেবিট হবে ঠিক সম পরিমাণ টাকা আমাদের ক্রেডিট করতে হয়। লেনদেনের এই দ্বৈত সত্তার উপর নির্ভর করে আধুনিক হিসাব শাস্ত্রবিদগণ এর একটি অর্থাৎ লেনদেনের একটি গাণিতিক সম্পর্ক স্থাপন করেছেন, যা হিসাব সমীকরণ নামে পরিচিত। তাহলে আমরা কি বুঝলাম এতক্ষণ হিসাব সমীকরণটা কি? প্রশ্নটা হলো প্রিয় শিক্ষার্থী, হিসাব সমীকরণ আসলো কোথায় থেকে? ওই লেনদেন থেকে। অর্থাৎ লেনদেন কাকে বলে, লেনদেনের বৈশিষ্ট্যটা তোমার মাথায় এখন নিয়ে আসতে হবে। লেনদেনের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে আমরা কয়টা বৈশিষ্ট্য বললাম যেটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে? কয়টি বৈশিষ্ট্য? চারটি বৈশিষ্ট্য। তার অন্যতম হলো আমাদের কি, দুইটি পক্ষ থাকবে, অর্থাৎ এক পক্ষ থাকবে ডেবিট আর এক পক্ষ থাকবে ক্রেডিট। এবং এই ডেবিট এবং ক্রেডিটকে আগে আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে এই পক্ষটা হবে ডেবিট এবং এই পক্ষটা হবে ক্রেডিট। তোমরা মনে করতে পারো যে স্যার আমার তো এটা শিখাই নাই, একটু ওয়েট করতে হবে, কারণ আমরা ধৈর্য ধরি, আমরা পর্যায়ক্রমে সবগুলোই শিখব, এবং শেখার পরে যখন আমরা পূর্ণাঙ্গ অঙ্ক করতে যাব তখন তোমরা লক্ষ্য করে দেখবা যে আসলে অ্যাকাউন্টিং কত আসলে সহজ। আমরা হয়তো মনে মনে ভাবি যে অ্যাকাউন্টিং অনেক কঠিন, আসলে তা না। তাহলে কি বললাম, হিসাব সমীকরণ হলো লেনদেন লিপিবদ্ধকরণের এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে যে পরিমাণ টাকা ডেবিট হবে সম পরিমাণ টাকাকে কি করতে হবে, আমাকে ক্রেডিট করতে হবে। এই ডেবিট এবং ক্রেডিট এই দুটোর বা এই দ্বৈত সত্তার উপর নির্ভর করে হিসাব শাস্ত্রবিদগণ লেনদেনের একটি গাণিতিক সম্পর্ক সৃষ্টি করেছেন। কি সম্পর্ক? গাণিতিক যে সম্পর্ক তৈরি করেছে সেই সম্পর্কের নামই হলো হিসাব সমীকরণ। অর্থাৎ হিসাব সমীকরণ হলো লেনদেনের যে দুটো পক্ষ আছে এই পক্ষটাকে আধুনিক এবং বিজ্ঞানসম্মত উপায়ে গাণিতিক সম্পর্ক স্থাপন করার যে প্রক্রিয়া তাকে আমরা বলবো হিসাব সমীকরণ। তাহলে হিসাব সমীকরণ বলতে আমরা কি বুঝলাম? এক কথায় হিসাব সমীকরণ হলো লেনদেন লিপিবদ্ধকরণের এমন একটি পদ্ধতি বা প্রক্রিয়া যার মাধ্যমে হিসাব শনাক্তকরণ এবং বিশ্লেষণ করার মাধ্যমে কিছু পরিমাণ টাকাকে আমরা ডেবিট করি এবং কিছু পরিমাণ টাকাটাকে আমরা ক্রেডিট করি। এই যে পরিমাণ টাকাকে আমরা ডেবিট করি ঠিক একই পরিমাণ টাকাটাকে আমরা ক্রেডিট করব। এই যে দ্বৈত সত্তা, এই দ্বৈত সত্তাকে গাণিতিক যে রূপ প্রদান করা হয়ে থাকে বা গাণিতিক যে প্রকাশভঙ্গি তাকে আমরা বলে থাকি হিসাব সমীকরণ।
এখন হিসাব সমীকরণ যে করতে গেলে লক্ষ্য করতে হবে, আমরা যেটা লিখে রেখেছি যে ওইদিকে আমরা স্লাইড শোয়ে যদি একটু দেখতে চাই প্রিয় শিক্ষার্থীরা, তাহলে মূল কথা হলো কারবারে মোট সম্পত্তির পরিমাণ এবং ওই সম্পত্তির উপর দাবি বা মোট স্বত্বাধিকার যে পরিমাণ তাকে আমরা বলবো হিসাব সমীকরণ। তাহলে হিসাব সমীকরণের যে গাণিতিক আমরা লিখে রেখেছি এ সমান এল প্লাস ওই, তাহলে এ বললো কারবারের যাবতীয় সম্পত্তি এবং সম্পত্তি সমান কারবারের প্রতি কার কার দাবি, একটু ওই সম্পত্তির উপর বিভিন্ন পক্ষের দাবি বা মালিকানা সত্ত্বের দাবি বলতে সেটা অন্তর্পক্ষের দাবি হতে পারে, বহির্পক্ষের দাবি হতে পারে। যে দাবি সেই দাবিগুলো সমান ইজিক্যাল টু টোটাল অ্যাসেটস, এগুলোকে আমরা বলি হিসাব সমীকরণ। তারপরে আমরা একটু লক্ষ্য করে দেখি, তাহলে আমরা যেটি লিখে রেখেছি হিসাব সমীকরণকে আমরা গাণিতিকভাবে লিপিবদ্ধ করতে পারি এ সমান এল প্লাস ওই। এ ইজিক্যাল টু কি লিখেছি প্রিয় শিক্ষার্থী? অ্যাসেটস ইজিক্যাল টু সম্পত্তি, মানে কারবারের যাবতীয় সম্পত্তি। যাবতীয় সম্পত্তি বলতে আমরা গতদিনে একটি হিংস তোমাদের দিয়েছিলাম, প্রায় প্রতিটা ক্লাসে হিংস দিয়ে যাচ্ছে। সেটি হলো সম্পত্তির অনেকগুলো শ্রেণীবিন্যাস আছে। সেটি হলো চলতি সম্পত্তি আমরা বলেছিলাম, দীর্ঘমেয়াদী সম্পত্তির কথা বলেছিলাম, স্থায়ী সম্পত্তির কথা বলেছিলাম, অস্পর্শনীয় সম্পত্তি এবং কাল্পনিক সম্পত্তির কথাও বলেছিলাম। সমস্ত সম্পত্তিকে একসঙ্গে বলা হয় অ্যাসেটস বা যাবতীয় সম্পত্তি। ঠিক দায়ের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, দায়ের ক্ষেত্রেও আমরা অনেকগুলো দুই ধরনের দায় দেখতে পাই। একটি হলো আমাদের কারেন্ট লায়াবিলিটিস বা চলতি দায়, অপরটি হলো লং টার্ম লায়াবিলিটিস বা দীর্ঘমেয়াদী দায়, এবং অপরটি হলো ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব অর্থাৎ কারবারের সম্পত্তির উপর মালিকের দাবি। এখন এইটাকে যদি আমরা একটু ভাগ করে নিই, এ আমরা বলতেছি অ্যাসেটস। প্রিয় বন্ধুরা, অ্যাসেটস মধ্যে কি কি আছে? এক নাম্বার কারেন্ট অ্যাসেটস, কারেন্ট অ্যাসেট, চলতি সম্পত্তি। দুই নাম্বার লং টার্ম অ্যাসেটস, দীর্ঘমেয়াদে সম্পত্তি। এরপরে পেলাম আমরা ফিক্সড অ্যাসেটস, স্থায়ী বা স্পর্শনীয় সম্পত্তি। ফিকটিশিয়াস অ্যাসেটস বা অস্পর্শনীয় সম্পত্তি। অস্পর্শনীয় সম্পত্তি। সবার শেষে আছে আমাদের, একটু ভুল হয়েছে, ইনট্যানজিবল অ্যাসেট হবে, ইনট্যানজিবল অ্যাসেট। আরেকটা সবার শেষে হলো ফিকটিশিয়াস অ্যাসেটস বা অলিক বা কাল্পনিক সম্পত্তি। এইগুলো হলো আমাদের সম্পত্তির শ্রেণীবিন্যাস। অর্থাৎ আমরা যে এ বলি, এ কে ভাঙলে আমরা এই সম্পত্তিগুলো দেখতে পাই প্রিয় বন্ধুরা। তাহলে কি কি সম্পত্তি দেখতে পাই একটু লক্ষ্য করতে হবে আমাদের। আমরা প্রথমে পাবো চলতি সম্পত্তি, তারপরে দীর্ঘমেয়াদী সম্পত্তি, স্থায়ী সম্পত্তি, অস্পর্শনীয় সম্পত্তি এবং সবার শেষে পাবো অলিক বা কাল্পনিক সম্পত্তি। এই সম্পত্তিগুলো সব মিলিয়ে হলো আমাদের এ বা অ্যাসেটস। এখন আমরা যদি দায় পার্শ্বে দেখতে চাই, তাহলে লায়াবিলিটিস, যেটিকে আমরা এল বলি, প্রথমে পাবো কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিস বাংলা হলো চলতি দায়। লং টার্ম লায়াবিলিটিস, যেটির বাংলা হবে আমাদের দীর্ঘমেয়াদী দায়। আমরা একটু লক্ষ্য করে দেখো, এর ক্লাসিফিকেশনটা একটু শিখে গেলাম। অর্থাৎ হলো অ্যাসেটস এর 5টা শ্রেণীবিন্যাস দেখলাম: চলতি সম্পত্তি, দীর্ঘমেয়াদী সম্পত্তি, স্থায়ী সম্পত্তি, অস্পর্শনীয় সম্পত্তি এবং কাল্পনিক সম্পত্তি। একইভাবে দায়েরও 2টো শ্রেণীবিন্যাস দেখলাম: চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়। আর মালিকানা সত্ত্বকে যদি আমরা ভাগ করি প্রিয় শিক্ষার্থী,
মালিকানা সত্ত্বকে যদি আমরা ভাগ করি বা এটাকে, তাহলে পাবো সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। 4টি ওয়ার্ড লিখে রেখেছি, একটু লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী। ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্বকে আমরা 4টি অংশে ভাগ করতে পারি। সি দ্যাট ইজ ক্যাপিটাল, মূলধন বাংলায় যদি আমরা বলি, আর হলো রেভিনিউ, আয় সমূহ, ই হলো আমাদের এক্সপেন্স, খরচ সমূহ, এবং ডি হলো আমাদের ড্রয়িংস বা উত্তোলন। তাহলে আমরা বোর্ডের যদি একটু লক্ষ্য করে দেখি, তাহলে দেখো হিসাব সমীকরণটাকে আমরা অনেকটা অংশে ভাগ করে ফেলেছি। প্রথমে দেখিয়েছি আমরা এ ইজ ইকাল টু, যেটি আমরা স্লাইড শোতে দেখাইছি যে এ সমান এল প্লাস ওই, অর্থাৎ সেই অ্যাসেটস কাকে বলে, এবং প্রত্যেকটারই আমি সংজ্ঞা দিব। চলতি সম্পত্তি কাকে বলে, তার উদাহরণ সহ, দীর্ঘমেয়াদী কাকে বলে, আমরা সবগুলোই আস্তে আস্তে শিখব। একটু জেনে রাখো যে অ্যাসেটসকে আমরা মূলত 5টা শ্রেণীতে ভাগ করতে পারি: চলতি সম্পত্তি, দীর্ঘমেয়াদী সম্পত্তি, স্থায়ী সম্পত্তি, অস্পর্শনীয় সম্পত্তি এবং অলিক সম্পত্তি। দায়গুলোকে আমরা 2টি অংশে ভাগ করতে পারি, একটি হলো চলতি দায়, অপরটি হলো আমাদের দীর্ঘমেয়াদী দায়। এবং মালিকানা সত্ত্ব যেটি আছে, মালিকানা সত্ত্বের আমরা ওইকে 4টা সাবসেক্টরে ভাগ করে নিতে পারি। একটি হলো সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, অর্থাৎ ক্যাপিটাল প্রাথমিকভাবে যে মূলধন নিয়ে শুরু করা হয়, এরপরে যাবতীয় আয় মূলধনের সাথে যোগ হবে, খরচ এবং উত্তোলন মূলধন থেকে বাদ যাবে। তাহলে মালিকানা সত্ত্বকে আমরা একসঙ্গে ছোট্ট করে যদি ভাগ করে নিই বা বিশ্লেষণ করি, তাহলে যেটি পাই সেটি হলো মূলধন প্লাস যাবতীয় আয় মাইনাস খরচ মাইনাস উত্তোলন। তাহলে আমরা মালিকানা সত্ত্বের পরিমাণ জেনে যাব। প্রিয় বন্ধুরা, এখন এই হিসাব সমীকরণকে অনেকভাবে বিশ্লেষণ করা হয়ে থাকে। এখানে লক্ষ্য করে দেখো স্লাইডের দিকে, এ ইজ ইকাল টু টোটাল অ্যাসেটস, মোট সম্পত্তি বোঝানো হচ্ছে। ওই হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিক সত্ত্বাধিকার। এরপরে এল দ্বারা লায়াবিলিটিস বা যাবতীয় দায় সমূহকে বোঝানো হচ্ছে, যেগুলোকে আমরা বোর্ডে একটার পর একটা তোমাদের মাঝে বিশ্লেষণ করে দেখালাম। এরপরে যদি আমরা যাই হিসাব সমীকরণ, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এটিকে আলোচনা করা হয়ে থাকে। যেমন একটি উদাহরণ দেখো, যে আমরা তো এখানে লিখলাম এ সমান এল প্লাস ওই। কখনো কখনো যেটি করা হয়ে থাকে, আমি 5টা স্টেপ নিয়ে তোমাদের সাথে কথা বলবো। প্রত্যেকটা স্টেপ তোমাদের একটু মনে রাখতে হবে, যে ব্যবসায়ের মোট সম্পত্তিকে এ এবং সম্পত্তির উপর অধিকারকে ই ধরলে সমীকরণটি কি দাঁড়াবে? এ ইজ ইকাল টু এ। অর্থাৎ আমরা যদি কারবারের যাবতীয় সম্পত্তিকে যদি আমরা এ ধরি, এখন আমরা বোর্ডে যেটা লিখেছি সেটা একটু মিশাই দিই যদি লাগে। আমরা যদি যাবতীয় সম্পত্তিকে এ দিই এবং ওই সম্পত্তির উপর যত দাবি, আমরা একটু আগে যেটি শিখেছি প্রিয় শিক্ষার্থী, যে আমরা জানি যে ইন্টারনাল ক্লেম অ্যান্ড এক্সটার্নাল ক্লেম, অর্থাৎ হলো আমাদের অন্তঃদাবি এবং বহির্পক্ষের দাবি। কারবারের ভিতরে যারা থাকে বা তাদের একটা দাবি থাকে এবং বাহিরের পক্ষে যারা তাদের একটা দাবি থাকে। সমস্ত দাবিকে যদি আমি একটি দাবিতে রূপান্তর করি, তাহলে কারবারের যাবতীয় সম্পত্তিকে আমি বলবো সম্পত্তি এবং ওই সম্পত্তির উপর যে অধিকার, তাকে আমরা বলতেছি ই। এখন এ হলো আমরা যেটি শিখলাম, এ ইজ ইকাল টু টোটাল অ্যাসেটস এবং ই ইজ ইকাল টু টোটাল ইকুইটি, অর্থাৎ মোট দাবি। মোট দাবির মধ্যে পাওনাদার থাকতে পারে, মালিকানা সত্ত্ব থাকতে পারে, অন্যান্য দাবি থাকতে পারে। সমস্ত দাবিকে আমরা একসঙ্গে নিয়ে এসে, এটিও হিসাব সমীকরণের একটি ধারণা। আমরা আরেকটা ধারণা নিয়ে একটু কথা বলবো, একটু লক্ষ্য করো। 2 নাম্বার, মালিকানা সত্ত্ব ধারণা বিবেচনা করলে যেটি হবে সেটি হলো আগেরটা নিয়ে একটার পর একটা একটার সাথে রিলেশন একটু যদি দেখি। প্রথমটা হলো হিসাব সমীকরণকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায় নিচে, যেমন হলো কারবারে মোট সম্পত্তি একটি পক্ষ এবং তার দাবিকে আরেকটি পক্ষ। আচ্ছা, সেকেন্ড আমরা স্টেপ যেটি নিয়ে সেটি আলোচনা করব, সেটি হলো একটু লক্ষ্য করতে হবে,
এ প্লাস এ ইজ ইকাল টু ই, যেটি আমরা 1 নম্বর সমীকরণের যে ধারণা সেটিতে শিখলাম। এখন ই কে আমরা আবার ভেঙে কি করতে পারি, এল প্লাস পি। এল হচ্ছে লায়াবিলিটিস, এটি আমরা জানি। পি হলো প্রোপাইটরশিপ, মালিকানা সত্ত্ব। তোমরা চাইলে মালিকানা পি এর জায়গায় ওইও লিখতে পারো। একটু লক্ষ্য করে দেখো, ই হলো সত্ত্বাধিকারী। এই সত্ত্বাধিকারীকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটি হলো আমাদের দায়ী সমূহ, আরেকটি হলো প্রোপাইটরশিপ বা মালিকানা সত্ত্ব বা ওনার্স ইকুইটি। আমরা পি এর জায়গায় ওইও দিতে পারি। এটি হলো আমাদের 2 নাম্বার আলোচ্য বিষয় বা সমীকরণের ধারণা। 3 নম্বরে যদি আমরা একটু যাই, কোন ঘটনা লেনদেন কিনা তা বিবেচনার জন্য, অর্থাৎ হলো কোনো একটি ঘটনা লেনদেন কিনা তা বিবেচনার জন্য আমরা নিচের সমীকরণটিকে ফলো করতে পারি, যেটি আমরা আগে বোর্ডে লিখে রেখেছিলাম। কি লিখে রেখেছিলাম এটা আমরা জানি, যে এ ইজ ইকাল টু এল প্লাস ওই। অর্থাৎ কোনো ঘটনা যদি লেনদেন হয়, আমরা হিসাব সমীকরণের যখন ধারণা নিয়ে কথা বলেছিলাম প্রিয় শিক্ষার্থী, তখন লক্ষ্য করে দেখো আমরা বলেছিলাম যে যখনই কোনো ঘটনা সংগঠিত হবে, সেটি 4টি বৈশিষ্ট্য যদি বিদ্যমান থাকে, একটি কি দুটি পক্ষ, অর্থের দ্বারা পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন এবং স্বয়ংসম্পূর্ণ এবং স্বাধীন, এই 4টি বৈশিষ্ট্য যদি থাকে তখন তাকে আমরা লেনদেন বলি। এবং তার যে বৈশিষ্ট্য এবং যে দ্বৈত সত্তা, এই দ্বৈত সত্তার যে গাণিতিক ফরম্যাট বা গাণিতিক প্রকাশ, তাকে আমরা বলি লেনদেন। এবং সে লেনদেন করতে গেলে আমরা এই ফরম্যাটটি ইউজ করেছিলাম। অর্থাৎ লেনদেন কিনা এই বোঝার জন্য আমাদের এটি ভীষণভাবে প্রয়োজন। এখন আমরা এলাবোরেশন যদি দেখি, এ হলো টোটাল অ্যাসেটস, ও ই হলো ওনার্স ইকুইটি, আর এল হলো লায়াবিলিটিস। আগেরটার সাথে এটার পার্থক্য কোথায়? আগেরটার সাথে এটা 2 নম্বরের সাথে 3 নম্বরের পার্থক্য হলো যে 2 নম্বরে ছিল ওইর জায়গায় প্রোপাইটরশিপ, আর এখানে প্রোপাইটি পি এর জায়গায় আছে ওই। পার্থক্য শুধু এইটুকু। 4 নম্বরে দেখো, পাওনাদারদের দাবি সম্পত্তি হতে কার দাবি আগে মেটাতে হয়? বহির্পক্ষের আগে দাবি মেটাতে হয়। সে দাবি মেটানোর পরে যা থাকে তাকে আমরা মালিকানা সত্ত্ব বা মালিকের দাবি বলে থাকি। এটিকে যেটি অর্থাৎ হলো আমরা বোর্ডে যেটি লিখে রেখেছি, শিক্ষার্থী একটু লক্ষ্য করতে হবে, এটিকে আমরা অন্যভাবে আবার একটু প্রকাশ করতে পারি। অর্থাৎ সাইন চেঞ্জ করে, এপারে এল প্লাস আছে, এপারে আসে মাইনাসে, তাহলে ওপারে থেকে গেল ওই। অর্থাৎ এখন আমরা হিসাব সমীকরণকে বলতে পারি যে হিসাব সমীকরণ হলো কারবার প্রতিষ্ঠানের উপর মালিকের নিট দাবি। সে নিট দাবিটুকু আমরা কেমন করে বের করতে পারি? যাবতীয় অ্যাসেটস মাইনাস লায়াবিলিটিস ইজ ইকুয়াল টু ওনার্স ইকুইটি। অর্থাৎ আমরা 1 নম্বরে যেটি দেখলাম, এ ইজ ইকুয়াল টু এ, আমরা এখন পর্যায়ক্রমে যদি লিখি, 1 এ দেখেছি আমরা এ সমান এ ই, 2 এ যেটা দেখেছি এ সমান এল প্লাস পি, আমরা 3 এ যেটি দেখলাম এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, 4 এ এসে এবার দেখতেছে এ মাইনাস এল ইজ ইকুয়াল টু ওই। আমরা 5 এ যদি এখন যাই, এর এলাবোরেশন তো আমরা জানি নিঃসন্দেহে। 5 এ যদি যাই প্রিয় বন্ধুরা, হিসাবের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের, অর্থাৎ হলো আমাদের তো মূল কাজটা হলো, আমরা হিসাবের যখন সংজ্ঞা নিয়ে কথা বলেছিলাম, তখন যেটি বলেছিলাম যে প্রথমে আমরা কি করব, আইডেন্টিফিকেশন করব। ওইটুকু আমরা একটু লেখার চেষ্টা করব। হিসাব বিজ্ঞানের যখন আমরা সংজ্ঞা দিয়েছিলাম, তখন আমরা প্রথম কাজটা বলেছিলাম আইডেন্টিফিকেশন, 2 নম্বরে বলেছিলাম রেকর্ডিং, 3 নম্বরের কাজটি হলো আমাদের ক্লাসিফাইং, 4র্থ ক্লাস হলো আমাদের সামারাইজিং, 5ম কাজ হলো আমাদের ফাইনান্সিয়াল রিপোর্ট, 6th কাজ হলো আমাদের ফাইনান্সিয়াল স্টেটমেন্ট, এরপরে আমরা যেটিকে করি সেটি হলো
অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, সর্বশেষে কি করলাম আমরা, রিপোর্ট তৈরি করে সেটা কার কাছে পৌঁছাই দিয়েছিলাম, ইউজারের নিকট। এই সবগুলোকে আমরা একসঙ্গে কি বলেছিলাম প্রিয় বন্ধুরা, মনে আছে? এই সবগুলোকে আমরা একসঙ্গে বলেছিলাম অ্যাকাউন্টিং। অর্থাৎ আইডেন্টিফিকেশন করার পরে সেটি লিপিবদ্ধ করব, লিপিবদ্ধ করার পরে সেটাকে শ্রেণীবিন্যাস করব এবং সংক্ষিপ্ত তৈরি করব, এবং তার ভিত্তিতে আমরা আর্থিক ফলাফল, যেটাকে বিশদ আয় বিবরণী বা বলেছিলাম আমরা, এরপরে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটাকে আমরা উদ্বর্তপত্র বলে থাকি বা ফাইনাল অ্যাকাউন্ট বলে থাকি, এরপরে সেটির আমরা কি করেছিলাম, অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন করেছিলাম। এই অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশনের উপর ভিত্তি করে আমাদেরকে কি করতে হয়েছিল, রিপোর্ট তৈরি করে সেটা ব্যবহারকারীর নিকট পৌঁছে দিতে হয়েছিল। সবগুলোকে আমরা তো কি বলেছিলাম, অ্যাকাউন্টিং। এখন এখানে বলতেছি আমাদের মূল কাজটি হচ্ছে সেকেন্ড, যেটা রেকর্ডিং, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট নির্ণয়, যেটিকে আমরা বলি জার্নাল। জার্নালে কয়টা পক্ষ থাকে, একটি হলো ডেবিট এবং ক্রেডিট, দুইটি পক্ষ থাকে প্রিয় শিক্ষার্থী। ওই যেটি বলা হচ্ছে হিসাবের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের হিসাবকে আধুনিক পদ্ধতিতে 6টি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ হলো সেটি ভাগগুলো আমরা যদি একটু দেখে নিই তাহলে আমাদের ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে সুবিধা হবে। একটু লক্ষ্য করতে হবে, অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং। লক্ষ্য করে দেখো, অ্যাসেট নাম্বার 1, লায়াবিলিটিস নাম্বার 2, ক্যাপিটাল নাম্বার 3, রেভিনিউ নাম্বার 4, এক্সপেন্সেস বা এক্সপেন্স ইজ ইকুয়াল টু 5 এবং ড্রয়িংস ইজ ইকুয়াল টু 6। ওই জন্য উপরে দেখো, লক্ষ্য করে হিসাবের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ে আধুনিক পদ্ধতিতে 6টি ভাগে ভাগ করা হয়েছে। তার ভিত্তিতে যদি আমরা হিসাব সমীকরণ তৈরি করি তাহলে যেটি পাই, যে এলাবোরেট ফর্মগুলো একটু দেখো, লক্ষ্য করে, এ ইজ ইকুয়াল টু অ্যাসেটস, এল ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস, সি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল বা মূলধন, এবং আর হলো রেভিনিউ, ই হলো এক্সপেন্স, ডি হলো ড্রয়িং। এখন 5 নম্বরে যেটি আমরা পেলাম সেটি হলো এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, এই ওইকে আমরা ভাগ করলি সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। একটু লক্ষ্য করো বন্ধু শিক্ষার্থীরা, যে এই থাকলো, এল এরও কোনো পরিবর্তন হলো না। এই ওই বা মালিকানা সত্ত্ব, যেটি আমরা বোর্ডে এর আগে দেখাইছিলাম, এই ওইকে ভেঙে 4টি অংশে ভাগ করা হয়। কি কি অংশ? একটি হলো মূলধন, অপরটি হলো কারবারের অপারেটিং এর মাধ্যমে কারবারের যাবতীয় আয়, যাবতীয় খরচ এবং উত্তোলন। আমরা আধুনিক হিসাব বিজ্ঞানের ভিত্তিতে আমরা যখন লেনদেনকে লিপিবদ্ধ করব, অর্থাৎ জার্নালের মাধ্যমে ডেবিট ক্রেডিট নির্ণয় করব, তখন আমার এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। যদি মনে না রাখতে পারি তাহলে আমরা কখনোই লেনদেনটাকে সঠিকভাবে লিপিবদ্ধ করতে পারবো না। আর আমরা বলেছিলাম যে আবেদাকে বলা হয় হিসাব বিজ্ঞানের প্রাথমিক বই। প্রাথমিক বই যদি আমরা ভুল করে থাকি তাহলে আস্তে আস্তে যা তৈরি করব সবগুলোই আমাদের কি হবে প্রিয় শিক্ষার্থী, ভুল হবে। তাহলে হিসাব সমীকরণের অ্যাকাউন্টিং এর যে ইকুয়েশন, এই 5টি ভাগে আমরা ব্যাখ্যা করতে পারি। যে একটি হলো কারবারে মোট সম্পত্তি সমান মোট দাবি, 2 নাম্বারটা হলো কারবারে মোট সম্পত্তি সমান যাবতীয় দায় এবং মালিকানা সত্ত্ব বা মালিকের দাবি। তৃতীয়টাকে আমরা যেটা করতে পারি, যাবতীয় দায়ের সাথে মালিকানা সত্ত্ব, পি এর পরিবর্তে ওই। এখন আমরা 4 নম্বরে যেটি বিশ্লেষণ করতে পারি সেটি হলো কারবারের হিসাব সমীকরণ হলো কারবারের নেট দাবি, এবং 5 নাম্বার যেটি হলো সেটা হলো বর্ধিত রূপ, অর্থাৎ হলো হিসাব সমীকরণকে আমরা 6টি অংশে যে বিভাগ লিপিবদ্ধকরণের যে 6টি প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা হিসাবগুলোকে লিপিবদ্ধ করতে পারি। এই হলো হিসাব সমীকরণের ধারণা প্রিয় শিক্ষার্থী। 1 নাম্বার হলো কারবারের মোট সম্পত্তি সমান মোট দাবি। 2 নাম্বারটা যেটিকে আমরা বলতেছি সেটি হলো কারবারের মোট সম্পত্তি সমান বাহির পক্ষের দাবি এবং মালিকানা সত্ত্ব বা প্রোপাইটারশিপের কত অংশ সেটি। 3 নাম্বারকে আমরা বলেছিলাম, তোমাদের মনে আছে, কোনো ঘটনা লেনদেন কিনা সেটা বোঝার জন্য বা
বের করার জন্য আমাদের 3 নাম্বার ফর্মুলাটাকে আমরা ইউজ করেছিলাম। 4 নাম্বারে গিয়েছিলাম আমরা কারবারের নেট দাবি হিসাবে, এবং পঞ্চম স্টেপে যেটি বর্ণনা করলাম সেটি হলো কারবারের মোট সম্পত্তি, দায় এবং মালিকানা সত্ত্বের যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণটুকুকে আমরা দেখে নিলাম। এখন যদি আমরা একটু লক্ষ্য করে দেখো, আমরা ডেবিট ক্রেডিট আজকে নির্ণয় করা শিখব না, জাস্ট আমরা একটু পরে প্রশ্ন উত্তরে যাব। তোমাদের একটু ধারণা দিচ্ছি, সামনের দিন আবার এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। রুলস ফর ডেবিট অ্যান্ড ক্রেডিট, এই যে আমরা যে লিপিবদ্ধ করার যে প্রক্রিয়া, অর্থাৎ হলো আমরা এটাকেই যদি আবার আলাদা করে লিখতে চাই, যে 1 নাম্বার হলো অ্যাসেটস, 2 নাম্বার হলো লায়াবিলিটিস, 3 নাম্বারে আছে আমাদের ক্যাপিটাল, 4 নাম্বারে আছে রেভিনিউ, 5 নাম্বারে আছে আমাদের এক্সপেন্স, এবং 6 নাম্বারে আছে আমাদের ড্রয়িংস। এখন এগুলো লিপিবদ্ধ করতে গেলে আমরা যদি একটু স্লাইড শোয়ের দিকে লক্ষ্য করে দেখি, প্রিয় বন্ধুরা তোমরা দেখো, ডেবিট অ্যাসেটের যে নেচারটা বলেছে, আমরা 1 নাম্বারে কি লিখে রেখেছি, অ্যাসেটস। নেচারটা একটু দেখো, অ্যাসেটস ডেবিট হবে কখন, যদি প্লাস হয়, মানে বৃদ্ধি পায়, আর ক্রেডিট হবে কখন, যদি অ্যাসেটটা হ্রাস পায়। তাহলে এই যে অ্যাসেটের যতগুলো আমরা ফর্ম শিখলাম, সেটা কারেন্ট অ্যাসেট হোক, লং টার্ম অ্যাসেট হোক, ফিক্সড অ্যাসেটস হোক, ফিকটিসাস অ্যাসেট হোক, অথবা ইনট্যাঞ্জেবল অ্যাসেটস হোক, অ্যাসেট যদি কারবারে বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, আর অ্যাসেট যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে। আর দায় কি হবে আমরা তো জানি। আমাদের কতগুলো টেকনিক একটু অবলম্বন করতে হবে প্রিয় শিক্ষার্থী। সেটি কি? সেটি হলো আমাদের যে আমরা একটার সাথে আরেকটা রিলেশনটা শিখবো। অ্যাসেটের সাথে দায়ের রিলেশন হচ্ছে নেগেটিভ রিলেশন, পজিটিভ না। তাহলে নেগেটিভ রিলেশন যদি হয়, তাহলে অ্যাসেট যদি বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। একইভাবে অ্যাসেট যদি হ্রাস পায় ডেবিট হয়, তাহলে দায় হ্রাস পেলে ডেবিট হবে। আর মালিকানা সত্ত্ব একটু লক্ষ্য করে দেখো, বৃদ্ধি পেলে ক্রেডিট হবে আর হ্রাস পেলে ডেবিট হবে। আমরা সামনের দিনে এটি নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। অনেকগুলো চিত্র আছে, আমরা এগুলো নিয়ে চেষ্টা করব সামনের দিনে। আজকে তোমাদের একটু প্রশ্ন উত্তরে আমরা একটু যেতে চাই। মনিরুল, প্রশ্ন এইগুলো আমরা একটু দেখতে চাই যে তোমাদের, এবং আমি একেবারে ক্লাসের শুরুতে তোমাদের নিয়ে যেতে চাই, অর্থাৎ হলো আমরা কি কি শিখলাম, কি কি শিখতে চাই। আমরা প্রথম ক্লাস থেকে 3 নাম্বার ক্লাস পর্যন্ত যেটা শিখলাম, সেগুলো থেকেই আমরা একটু দেখতে চাই যে আসলে আমরা কি শিখলাম। আমরা প্রথম ক্লাসে যেটি শিখেছিলাম, একটু প্রশ্ন উত্তরগুলো যদি আমরা পড়ি বা দেখি, মোবাইলেই আমরা একটু দেখার চেষ্টা করি। স্লাইড শো, আমরা একটু স্টুডেন্টদের প্রশ্ন উত্তরগুলো দেখব। হ্যাঁ, হাবিবা এসেছে, ওয়াচিং উইথ ইউ, থ্যাংক ইউ স্যার। হাসিবা মোবাশের এসে, লেট কেন? আসলে লেট হয়েছে আমাদের বৈদ্যুতিক গোলযোগের কারণে, আসলে নেট না থাকার কারণে এবং বিদ্যুৎ না থাকার কারণে, যার জন্য আমরা সময় মতো শুরু করতে পারিনি, দুঃখিত। জান্নাত তারা শর্মী লিখেছ, দুয়েনো সম্পর্কে একটু ধারণা দাও। আসলে এটা আমি বুঝি নাই, প্লিজ আরেকবার একটু করো। জাবেদা কি? জাবেদা নিয়ে আমরা এখনো আলোচনা করি নাই, আরো অনেক প্রশ্ন আছে, আমরা দেখতে পাচ্ছি না সবগুলো। আমরা শুরু থেকে একটু ক্লাসগুলো যদি আবারও একটু দেখি প্রিয় বন্ধুরা, তোমাদের যেটি নিয়ে কথা আছে হয়তোবা সেটি আমরা বলতে পারি। সেটি হলো যে আমরা হিসাব বিজ্ঞান কাকে বলে,
হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন, আমরা হিসাব বিজ্ঞান কাকে বলে, আমরা বোর্ডের দিকে যদি তাকাই তাহলে হিসাব বিজ্ঞান কি জিনিস আমরা বুঝতে পারবো। যে হিসাব বিজ্ঞানগুলোকে যে তথ্যবহুলভাবে অর্থাৎ হলো একেবারে শনাক্তকরণ থেকে রিপোর্ট তৈরি করে ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া যে প্রক্রিয়া, তাকে আমরা হিসাব বিজ্ঞান বলেছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা বলেছিলাম আমরা এবং আরও শিখেছিলাম যে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন, কারণ হিসাব বিজ্ঞান কতগুলো তথ্য এবং সুনির্দিষ্ট নিয়ম নীতি এবং অনুসরণ করে তৈরি করা হয়ে থাকে। সেই নিয়ম নীতির মাধ্যমে একজন ব্যবসায়ী তার যাবতীয় তথ্যগুলো জানতে পারে, বুঝতে পারে, শিখতে পারে এবং আর্থিক অবস্থা তৈরি করতে পারে, যাকে আমরা যে জন্য হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলেছিলাম। এরপরে হিসাব বিজ্ঞান কি করে থাকে, লাভ ক্ষতি হিসাব তৈরি করে থাকে, বিভিন্ন কাজগুলো করে থাকে। দ্বিতীয় ক্লাসে আমরা যেটি শিখেছিলাম প্রিয় শিক্ষার্থী, সেটি হলো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, অর্থাৎ হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যের সাথে আমরা দেখেছিলাম কেন হিসাব বিজ্ঞান তৈরি করা হয়ে থাকে, লেনদেন লিপিবদ্ধকরণ, আর্থিক ফলাফল নির্ণয়, আর্থিক অবস্থা নিরূপণ থেকে শুরু করে গাণিতিক শুদ্ধতা যাচাই, এই জন্য আমরা হিসাব বিজ্ঞান। এরপরে আমরা শিখেছিলাম হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান। আমরা বলেছিলাম যে হিসাব বিজ্ঞান একদিকে যেমন কলা, অপরদিকে হিসাব বিজ্ঞান একটি বিজ্ঞান, কারণ কলা এবং বিজ্ঞানের যে সমন্বিত রূপ বা যে নিয়ম নীতিগুলো হিসাব বিজ্ঞানের দুটোতেই আমরা সেটি অনুসরণ করে থাকি। এরপরে আমরা শিখেছিলাম যে ঘটনা এবং লেনদেন। আমরা কিছু স্লাইড শো এর মাধ্যমে তোমাদের দেখাইছিলাম যে কোনগুলো ঘটনা এবং কোনগুলো লেনদেন। আমরা সংক্ষিপ্তভাবে এখানে বলতে পারি, এবং গতদিন তোমরা অনেকেই বলেছিল যে সমস্ত লেনদেনই ঘটনা, কিন্তু সমস্ত ঘটনা লেনদেন না। ঘটনাগুলোর মধ্যেও লেনদেন হবে সেইগুলো যেগুলো দুটো পক্ষ থাকবে, অর্থের দ্বারা পরিমাপযোগ্য হবে, আর্থিক অবস্থার পরিবর্তন হবে, স্বয়ংসম্পূর্ণ স্বাধীন হবে। এই যে বৈশিষ্ট্যগুলো যে ঘটনাগুলোর মধ্যে থাকবে সেগুলোকে আমরা লেনদেন বলবো। আর এই বৈশিষ্ট্যগুলো যদি না থাকে তাহলে তাকে আমরা লেনদেন বলতে পারি না। এই জন্য আমরা বলতে পারি সমস্ত লেনদেনই হলো ঘটনা, কিন্তু সমস্ত ঘটনা লেনদেন না। লেনদেনের বৈশিষ্ট্য আমরা শিখেছিলাম যে নগদের আদান প্রদান হতে পারে, নগদ ছাড়া বকেয়া হলে তাকেও লেনদেন আমরা বলতে পারি, অদৃশ্যমানকেও আমরা লেনদেন বলতে পারি, ইতিবৃত্তীয় ঘটনাকেও আমরা লেনদেন বলতে পারি, ভবিষ্যতে যে ঘটনাগুলো ঘটবে সেগুলোকেও আমরা লেনদেন বলতে পারি। এরপরে আমরা লেনদেনের বৈশিষ্ট্য গতদিন যেটা আলোচনা করেছিলাম আজকেও আলোচনা করেছিলাম, এবং হিসাব সমীকরণের যে 5টি অংশে আমরা আলোচনা করতে পারি সেটিও আলোচনা করলাম প্রিয় বন্ধুরা। এবং সবার শেষে আমরা যেটি নিয়ে কথা বলতে চাইলাম সেটি হলো যে আমরা হিসাব সমীকরণের মাধ্যমে কিভাবে হিসাব সমীকরণ তৈরি করতে গেলে আমাদের হিসাবের আধুনিক ফরম্যাটটা জানতে হবে। সে আধুনিক ফরম্যাটটা আমরা যেটা শিখলাম সেটি হলো যে আমাদের যেটা 5 নম্বর হিসাব সমীকরণের যে ধারণাটার মধ্যে আছে সেটি হলো আমাদের কি, যে অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটি কে আমরা ভেঙে যে 4টি বা 5টি অংশে বা 6টি অংশে বিভক্ত করে দেখাতে পারি, এটি হলো আমাদের খুবই জানার একটু দরকার। কারণ এটি না জানলে আমরা লেনদেনের একদিকে যেমন জাবেদা তৈরি করতে পারবো না, অপরদিকে আমরা খতিয়ান বা অন্যান্য যে গুরুত্বপূর্ণ অংশ আছে সেগুলো তৈরি করতে পারবো না। সুতরাং আমরা যেখান থেকে আজকে শেষ করতেছি প্রিয় শিক্ষার্থী, সেটি হলো আমাদের হিসাব সমীকরণের যে 5টি ধাপ অথবা 5টি ভাবে আমরা ব্যাখ্যা করতে পারি সেটি নিয়ে আমরা দেখালাম বা কথা বললাম। তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানালাম, সেটি হলো যে প্রশ্নগুলো সুস্পষ্ট করো। আমরা এবং আমার ব্যক্তিগত অভিমতটা হলো যে আমরা চেষ্টা করতেছি একেবারে সহজবদ্ধভাবে খুব সাধারণ কিছু রুল এবং ফর্মুলাগুলো যেন তোমাদের বোধগম্য হয়, খুব সহজভাবে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করতেছি যেন তোমাদের সেটি সুবিধা হয় এবং তোমরা খুব সহজেই বুঝতে পারো। এবং আমার ব্যক্তিগত বিশ্বাস যে তোমরা এগুলো কালচার করতে থাকলে আমরা ধারাবাহিকভাবে 3টি ক্লাস আলোচনা করলাম। প্রথম দিনের সংজ্ঞা আলোচনা করেছি মূলত, এবং তার সাথে অ্যাকাউন্টিং ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। দ্বিতীয় দিন উদ্দেশ্য, হিসাব বিজ্ঞান, কলানা বিজ্ঞান এবং লেনদেন, ঘটনা, লেনদেন এবং তার কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছিলাম। তৃতীয় দিন আমরা আজকে যেটি আলোচনা করলাম লেনদেনের বৈশিষ্ট্যগুলো আবারও একটু পর্যালোচনা করলাম, তার সাথে হিসাব সমীকরণের যে একটি ওতপ্রোতভাবে জড়িত, এবং হিসাব সমীকরণ আমাদেরকে অবশ্যই জানতে হবে, কারণ এখান থেকে আমাদের অঙ্কে আসবে। যার জন্য হিসাব সমীকরণ 5টা ভাগে আমরা ব্যাখ্যা করলাম, এবং ব্যাখ্যার শেষে আমরা যেটি জানলাম সবশেষে 5 নম্বর যেটি ফর্ম, অর্থাৎ এটি হলো আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এর মাধ্যমে হিসাবের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করা হবে। সামনের ক্লাসে অর্থাৎ এর পরের ক্লাস যখন আমি নিব তখন যে ক্লাসটা তোমাদের সাথে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী, একটু ভালো করে মনে রাখতে হবে লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে 2টি পদ্ধতি আছে, একটি হলো আমাদের সনাতন পদ্ধতি, আরেকটি হলো আধুনিক বা মডার্ন
পদ্ধতি, এই দুটো পদ্ধতি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এবং কেন ডেবিট হয়, কেন ক্রেডিট হয়, কোনগুলো ডেবিট হয়, কোনগুলো ক্রেডিট হয়, সেগুলো নিয়ে সামনের দিনে আমরা আরও বিস্তারিত কথা বলতে থাকবো বা বিস্তারিত কথা বলবো। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং যে কোনো কমেন্টস, আমরা একটা গ্রুপ খুলেছি, আমরা আবারও বলি, বিজনেস স্টাডিজ, রাজশাহী কলেজ বিজনেস স্টাডিজ গ্রুপ। এখানে আমি গত দিনই বলেছিলাম যে অনেক শিক্ষার্থী, আমার প্রায় 94 স্টুডেন্টের মধ্যে প্লাস অ্যারাউন্ড 60 স্টুডেন্ট এখন এর মেম্বার। বাকি যারা এখনও মেম্বার হওয়া নাই, আমি উদাত্ত আহ্বান জানাবো বাকি ছেলে মেয়েদেরকে তার অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার জন্য, কারণ ওখানে ছেলে মেয়েদের অনেক প্রশ্ন থাকে ক্লাসের বাইরে, যেগুলো আমি বেসিক্যালি উত্তর দিয়ে থাকি। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার মধ্যেই থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।